সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 50টির বেশি রাজনৈতিক দল। বিএনপি ছাড়াও দলগুলোর মধ্যে রয়েছে এলডিপি, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম ও গণ অধিকার পরিষদ। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় নিয়ে সরকারের হার্ড লাইনে যাওয়ার সুযোগ নেই, বরং প্রধান রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করাই এখন সরকারের মূল কাজ। শাহ আলী জয়ের প্রতিবেদন। নানা ধরনের ক্ষোভ আর হতাশা থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত সপ্তাহে এমন আলোচনা আলোড়ন তোলে রাজনৈতিক অঙ্গনে। এর পরপরই অন্তত 23টি রাজনৈতিক দল যমুনায় গিয়ে দেখা করে প্রধান উপদেষ্টার সঙ্গে। বৈঠকে বেশিরভাগ দলেরই দাবি ছিল সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলই চায় আগামী ডিসেম্বরে নির্বাচন হোক। সম্প্রতি জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি সহ অন্তত 50টি রাজনৈতিক দল। এলডিপি, নাগরিক ঐক্য, গণফোরাম সহ সমমনা দলগুলো এবং 12 দলীয় জোট বিবৃতি দিয়ে বলেছে তারা মনে করে এবছরই নির্বাচন হওয়া উচিত। সরকারের ঘনিষ্ঠ একটা দুটো দল ছাড়া বিপুল সংখ্যক রাজনৈতিক দল সবাই কিন্তু এবছরের ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনের জন্য তারা দাবি জানিয়ে আসছে। উনি হয়তো মনে করেন বিএনপির অবস্থানের সাথে অন্যান্য বড় দলগুলো, বিশেষ করে জামাত টামাত যারা আছে, তাদের সাথে যদি একটা মত পার্থক্য সৃষ্টি করানো যায়, তাহলে এইটাকে ব্যবহার করে উনি একটা পথ খুঁজবেন যে জিনিসটাকে আরও দীর্ঘায়িত করা যায় কিনা। বিশ্লেষকরা বলছেন দলগুলোর এমন দাবির মুখে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হার্ডলাইনে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েই নির্বাচনের সময় প্রসঙ্গে সরকারের তরফ থেকে বক্তব্য আসা জরুরি। খেলাটা খুব বাচ্চা সুলভ খেলা হয়ে গেছে। উনি যেটা করতে চাচ্ছেন সেটা যে রাজনৈতিক দলগুলো বোঝে না, সেটাও আমার কাছে মনে হয় না। উনি খেলে দেখবেন আর কি, যে খেলাটায় উনি জিততে পারেন কিনা। আমি মনে করি যে এই সরকারের নৈতিক জায়গাটাতে হার্ড লাইনে যাওয়ার কোনো রকম সুযোগ নেই, বরং আলাপ আলোচনা মাধ্যমে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে আনতে হবে, তাহলে কিন্তু সরকারের সফলতা সম্ভব হবে। সংস্কার, বিচার আর নির্বাচন, এই 3 অগ্রাধিকারের মধ্যে সমন্বয় করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। সংস্কারের যে আলোচনাটা, এটা কিন্তু একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে, এবং গোলকধাঁধাটা কিন্তু রাজনৈতিক। যেভাবে এটাকে একবার স্প্রেডশিটে আনা হয়েছে, একবার কমিশন রিপোর্ট দিয়েছে, আমরা বলবো না, ঐক্যমত্য কমিশন বলবে, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কিন্তু কোনো ক্ষেত্রে কি সংস্কার হয়েছে? 100-র অধিক মবের ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। প্রতিদিনই আমরা কোনো না কোনো আন্দোলন সংগ্রাম দেখছি, রাজপথে থেকে শুরু করে গ্রামে গঞ্জে। সামাজিক দিক থেকে কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে, সংস্কারের গতিও তত কমে আসবে বলে মত দিয়ে বিশ্লেষকরা বলেন দীর্ঘমেয়াদী এবং টেকসই সংস্কারের জন্য নির্বাচিত সরকারই হওয়া উচিত প্রথম পছন্দ। সেই জায়গাটায় পারেনি সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনা করতে 2 জুন ফের বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। এমন তথ্য জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনার নামে বারবার সংস্কারের কলা দেখানো হচ্ছে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ঢাকায় আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, রুখতে হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা দানকারীদের। সংস্কার আগে নাকি নির্বাচন, সেই বিতর্কে পুরো দেশ। জাপানের নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও শিল্পকলা একাডেমিতে আলাদা আলাদা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় কেউ বাধাগ্রস্ত করলে তা রুখে দেবে জনগণ। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে, আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা?
একই দিন রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে কৃষক দলের আলোচনা সভায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন না। রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি অধিকার আদায়ের জন্য, আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। চলমান এই পরিস্থিতিতে দুইজন আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক চার্জ গঠন হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রথমবারের মতো ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে চার্জ গঠনের এই আনুষ্ঠানিকতা। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১৪০০র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ ৫ অভিযোগে প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। আমরা কিন্তু আবার ভুলে যাব। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সকালে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে যোগ দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া এগোচ্ছে ধারাবাহিকভাবে। বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয়, সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচারিক কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। এদিকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছেন প্রসিকিউশন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহার আর মাত্র 6 দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়ে গেছে, নেই কোনো ভোগান্তির অভিযোগ। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঈদযাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী ছেড়ে যায় পরের ট্রেনগুলো। তবে ছিল না চিরচেনা যাত্রী ভোগান্তি। যাত্রীর চাপও ছিল তুলনামূলক অনেকটাই কম। সবগুলো ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা আশা করছেন এই অবস্থা থাকবে পুরো যাত্রাতেই। আমার অনেক ভালো লাগছে, আমি বাড়ি যাচ্ছি। আমার দাদুর সাথে দেখা হবে, চাচির সাথে দেখা হবে, বাড়ি যে যারা যারা আছে তাদের সবার সাথে দেখা হবে। অনলাইন টিকিটে ভালো হয়েছে। অনলাইন টিকিটে এখন আর ঝামেলা আর আগের মতো ঝামেলা নাই, আর বিশেষ করে টাইম একটু ওভার আর কি আগের থেকে। ঈদে যা হয়, আবার এই রোজার ঈদ, এই কোরবানির ঈদ, এই দুইটা ঈদে আসলে যা হয় অনুভূতি অনেক ভালো। নিজের বাড়ি যাবো, আসলে অফিস তো 4 তারিখ থেকে বন্ধ, তো 4 তারিখ থেকে 4 তারিখ অফিস করে নিজের বাড়ি যাব। এখন ওরা আসলে শ্বশুর বাড়ি যাচ্ছে। রেল সচিব জানিয়েছেন 4, 5 ও 6 তারিখে যাত্রীর চাপ অনেকটাই বাড়বে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় রেলওয়ে পুরোপুরি প্রস্তুত আছে। আমরা আশা করছি এবারও আমরা গতবারের মতো যাত্রীদেরকে সম্পূর্ণ সন্তুষ্টি সহকারে গন্তব্যে পৌঁছে দিতে পারব। বিষয়গুলো আমরা সচেতন আছি এবং আমরা আশা করছি যে আমরা কালোবাজারি বা এইরকম এই সমস্ত অ্যানোমালিসগুলোর ও বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া গ্রস কোনো কিছু
পাওয়া যাবে না। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে 2 দিনে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে বলেও জানায় রেলওয়ে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবার সাভলন কোরবানির হাট আপডেট। ঈদ ঘিরে রাজধানীর বিভিন্ন অনুমোদিত স্থানে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। বড় গরুর পাশাপাশি ছোট মাঝারি আকারের গরুর প্রতিও ক্রেতাদের আগ্রহ বেশ লক্ষণীয়। এবার পশুর সরবরাহ, দাম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদের চাঁদ দেখার পরই রাজধানী জুড়ে বসেছে কোরবানির পশুর হাট। রাজধানীর বিভিন্ন হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ট্রাক ভর্তি কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন। গত বছরের তুলনায় আবহাওয়া প্রতিকূল থাকায় বেচাকেনা এখনো জমে ওঠেনি। এখনো তো আসলে গরুদের ওঠে নাই, লোকজন আসে নাই, বাচ্চাদের নিয়ে আসলাম আর কি দেখতে, যাই আছে তাই দেখবো আর কি। ওরকম বেচাকেনা আমাদের কাছে এখনো আসে নাই। হাটের এখনো অবস্থা তো ভালো হয়নি, এখনো তো লাগেনি হাটের অবস্থা বুঝবো 2-3 দিন পর। শনিবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকায় ক্রেতাদের আনাগোনাও ধীরে ধীরে বাড়ছে। বেশিরভাগ ক্রেতাই এখন বাজার পর্যবেক্ষণ করছেন, পশুর স্বাস্থ্য ও দাম যাচাই বাছাই করছেন। দেখাশোনা করার জন্য আসছি, এখন আইসা পছন্দ হয়ে গেল, দুইটা নিয়ে নিলাম। 2 মাস গরু দেখতে আসছি, এখনো তো সব সম্পূর্ণভাবে হয়নি হাটটা। চিন্তা করছিলাম যে আরো 2-3 দিন হয়তো আশা লাগতে পারে, যেহেতু পছন্দ হয়ে গেছে নিয়ে নিছি। এটা একটা ছাগল কিনলাম, আমার বাজেটের বাইরে, আমি ছোট একটা নিলাম। সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। এছাড়া বাড়তি নিরাপত্তা নিশ্চিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। আমাদের প্ল্যানটা এখনো পর্যন্ত ফুলটা সাজাইতে পারি না, তবে মোটামুটি আমাদের রাফ চলতেছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যেন কাভার করতে পারি, কোথাও যেন ইনসিকিউর কোনো কিছু না থাকে। যারা গরু ব্যবসায়ী বা যারা নিয়ে আসতেছে তারা যেন একেবারে স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে যেন তাদের গরু বেচাকেনা করতে পারে। দেশের অন্যতম পশুর হাট গাবতলীতে এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনো খুব অল্প কিছু পশুই উঠেছে এই হাটে, যেগুলোর বেশিরভাগই বড় আকারের। দুইটা আছে আপনার হচ্ছে 15 লক্ষ, আর যেগুলা আছে ওগুলা 3 লক্ষ করে আছে। আমার গরু 1,30,000 উপর লেভেলে, আর নিচ লেভেলে 85। বাজেট বড়গুলো মনে করেন 2 লাখ, মাঝারি আছে হচ্ছে 1.5 লাখ, ছোট আছে 1,20,000-30। হাজারীবাগের এই হাট অবশ্য জমে উঠেছে বেশ। তবে বসিলার এই হাটে প্রায় 4,000 গরু উঠলেও বিক্রি হয়েছে মাত্র 50টি গরু। সর্বনিম্ন 80,000 থেকে শুরু করে পাওয়া যাচ্ছে 4.5 লাখ টাকার গরু। গরুগুলো আমাদের সব দেশের গরু, একটা করে একজনের বাড়ির বাচ্চা। কেবল আসছে, ক্রেতারা আসে নাই এখনো, আশা বিকালের ওই দিক হয়তো আসবে পরে। এটা জমবে 3 তারিখের পরে জমবে আর কি, সরকারি ছুটিটা হইলে তখন হাটটা একদম পুরোপুরি জমবে আর কি। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ব্যাংক নির্ভরতা থেকে বের হতে পারছে না সরকার। এই খাত থেকে এবারও লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হচ্ছে বাজেটে। ব্যবসায়ীরা বলছেন এই অতিরিক্ত ব্যাংক নির্ভরতা বিনিয়োগে বাধা সৃষ্টি করবে। এদিকে ঘাটতি মেটাতে বিদেশি ঋণ সংস্থানের জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে সোমবার। দেশ পরিচালনায় আগামী 1 বছরে 7,90,000 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। তবে বিপরীতে আয়ের লক্ষ্যটা বেশ কম, 5,64,000 কোটি। অর্থাৎ ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 4.2%। এই ঘাটতি মেটাতে এবারও তফসিলি ব্যাংকের দ্বারস্থ হচ্ছে সরকার। বৈদেশিক ঋণ ও অনুদানের পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,04,000 কোটি। চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 কোটি টাকা বেশি। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার যদি আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে, সেটা সরকার করবে না। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও আগামী বছর তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যাংক নির্ভরতা বাড়াতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনীতির তালিকা শক্তি হলো বেসরকারি খাত।
বিনিয়োগ করবে বেসরকারি খাত, কর্মসংস্থান করবে বেসরকারি খাত, টাকা সব নিয়ে যাবে সরকার। এটাকে মূল্য ভাই ব্যক্তি খাতের জন্য যে টাকাটা রয়ে যাবে, কম টাকা হলে, কম লিকুইডিটি হলে সেখানে সুদের হার বেড়ে যাবে, তো টাকাটা তো আরো কস্টলিও হয়ে যাবে। সেইগুলো বিবেচনায় রেখে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ ঋণ 93,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে এই সময় বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। রাজনৈতিক অনিশ্চয়তায় এমনিতেই ধীরগতি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে, ঝুঁকিতে আছে কর্মসংস্থানও। তাই সরকারকে অর্থনীতি চাঙ্গা করতে ব্যাংক খাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে চলছে ভোট গণনা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, নির্বাচনের কি আপডেট আছে আপনার কাছে? আসলে খবর জানাচ্ছিলাম, সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলেছে কিন্তু 5টা 15 পর্যন্ত, এবং এখন চলছে ভোট গণনা। এখানে সবাই আসলে অপেক্ষা করছেন যে কখন আসলে ফলাফলটি আসবে, প্রত্যাশাজনক ফলাফল, এবং ভোট কিন্তু অবাধ সুষ্ঠু হয়েছে এটি সবাই বলছিলেন। কিছু প্রার্থীর অভিযোগ ছিল যে ভোট গণনার সময় কেন আসলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই জায়গা থেকে 6 জন প্রার্থীকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, এবং এখন কিন্তু মোট ভোটার ছিল 1864 জন। মোট কাস্ট হয়েছে 87.5%, যেটা হচ্ছে 1631 ভোট। ঢাকায় ভোট কাস্ট হয়েছে 1377টি, এবং চট্টগ্রামে ভোট কাস্ট হয়েছে 254টি, এবং 4টি ব্যালট বাক্সের প্রথম বক্সে 406টি, দ্বিতীয় বক্সে 376টি, এবং তৃতীয় বক্সে 347টি, এবং চতুর্থ বক্সে 248টি ভোট কিন্তু গণনা হয়েছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কখন আসলে ভোট গণনা শেষ হবে, কখন প্রত্যাশিত ফলাফল আসলে আসবে সবার সামনে, কিন্তু সবার প্রত্যাশা আসলে যারাই ভবিষ্যতে নেতৃত্বে আসবেন তারা পোশাক শিল্পকে অনেকটা এগিয়ে নিয়ে যাবেন। সারা, এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বিসিবিতে চলছে জরুরি বোর্ড সভা। পরবর্তীতে বোর্ডের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে পরিচালকদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে আম্পায়ার্স কমিটির সাথে মিটিং সারেন তিনি। কিভাবে আম্পায়ারিং এর মান বাড়ানো যায় সেই আলোচনা হয় সেখানে। আগামী মঙ্গলবার বিসিবির সভাপতি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আরও কিছু মিটিং সারবেন। গতকাল বিসিবির 16তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। তো এখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসিডেন্ট সাহেব বলেছে, উই অল অফ আস অলসো এগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। তো এইসব আলোচনা হয়েছে, এই জন্যে এত 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, না ওই টিভি রাইটসের আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল, এটাও আমরা প্রসেসে যাচ্ছে। হ্যাঁ, এটাও কারণ আমাদের টাইম নেই, তো আমরা টেন্ডার ডকুমেন্ট আর ইয়ে করে আলাপ হয়েছে। সো এটাও সামনে আমরা ঈদের পরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব। কি না, কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত। আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ আ ভিশন। সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে, অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট আরও ডিটেলে সুন। কি ওই যে বললাম প্রথমে, দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। ঠিক আছে,
প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে। বলো আমি একজন করে দিই। হ্যাঁ, গতকাল থেকে শুনছিলাম বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ফারুক আহমেদ ফারুক ভাই হলো আইসিসি কে কমপ্লেইন করেছেন যে ওনার সাথে যেটা হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই আজকের যে আপনাদের যে ত্রিদেশীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের রাজধানী আম্বানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সাবিনা মাসুরা সানজিদাদের ছাড়াই ব্রিটিশ কোচ পিটার বাটলারের দল এবার জর্ডানে। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির স্বার্থেই এই প্রীতি টুর্নামেন্ট খেলবে লাল সবুজের মেয়েরা। অধিনায়ক হিসেবে আছেন সাফ জয়ী ডিফেন্ডার আফিদা খন্দকার। এছাড়া ঋতুপর্ণা, মারিয়া, মনিকাদের উপস্থিতিও বাড়তি শক্তি যোগাবে দলকে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।